শ্রেণী বিভাগ, তাই তো? তো সম্পদকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। অনুসারে সম্পদকে আমরা ভাগ করব কিভাবে? সম্পদের উপাদান অনুসারে, উপাদান অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ, তাই তো? উপাদান, উপাদান অনুসারে সম্পদকে আমরা কটা ভাগে ভাগ করছি? কি কি ভাগে ভাগ করছি? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ আর সাংস্কৃতিক সম্পদ। ওকে, প্রথমে বলছি কি প্রাকৃতিক সম্পদ, তাই তো? প্রাকৃতিক সম্পদ, সম্পদ। আরটা কি বলছিলাম? মানবিক সম্পদ। 2 নম্বর মানব সম্পদ। আমাদের মানবিক দেওয়া আছে। 3 নম্বরে কি আছে? সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদ। প্রথমে দেখব প্রাকৃতিক সম্পদ। আমরা প্রকৃতিতে কি কি জিনিসগুলো পাই যেগুলো আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে গণ্য করি? যেমন ধরো সূর্যের আলো প্রাকৃতিক সম্পদ, তাই তো? জল, বাতাস, এই যে বলতে পারি আমরা কি জল, বাতাস, তাই তো? আর কি বলতে পারি? মাটি বলতে পারি। তাহলে এগুলো আমরা কি বলছি? কোন সম্পদের উদাহরণ বলছি? কি বলছি? প্রাকৃতিক সম্পদ। কি কি সম্পদ? কি সম্পদ বললাম? জল, বাতাস, মাটি, এগুলো কোন সম্পদ? প্রাকৃতিক সম্পদ। তারপরে দেখো লেখা আছে মানব সম্পদ, তাই তো? আমাদের যেমন পুরো পৃথিবীতে যদি আমরা দেখি তাহলে আমাদের ভারতবর্ষ পুরো পৃথিবীর মধ্যে জনসংখ্যাতে বর্তমানে 1 নম্বরে রয়েছে। আমাদের ভারতের জনসংখ্যা 141 কোটি প্লাস রয়েছে। তার সত্ত্বেও এই 141 কোটি প্লাস এটা কিন্তু আমাদের একটা বল যে আমাদের জনসংখ্যা বেশি আছে। এই জনসংখ্যাকে আমরা একটা সম্পদ হিসাবে গণ্য করতে পারি। মানুষ নিজে একটা সম্পদ। তা আমরা কি বললাম? মানুষকে কি আমরা বলছি? কিভাবে গণ্য করছি? সম্পদ হিসাবে। কিভাবে? সম্পদ হিসাবে। তারপরে আছে কি সাংস্কৃতিক সম্পদ। মানুষের যে বিচার, বুদ্ধি, চেতনা এগুলো নাই। যেমন ধরো আমরা বলি শিক্ষা, সাংস্কৃতিক সম্পদ আমরা বলছি কি শিক্ষা। আর কি পড়বে? জ্ঞান বা কারিগরি দক্ষতা, তাই তো? এগুলো আমরা কি বলছি? এগুলো বলছি আমরা কি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ। তাহলে সম্পদের উপাদান অনুসারে আমরা সম্পদকে 3টে ভাগে ভাগ করলাম: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। শিক্ষা, জ্ঞান, কারিগরি দক্ষতা, আরো অনেক কিছু হতে পারে, তাই তো? আচ্ছা, এবার এগুলো খুব একটা তোমাদের পরীক্ষাতে পড়ে না। যেগুলো পড়ে তারপরে কি আছে? না, জৈবিক না, আরটা দেখো অন্যটা আছে। ওটা কি আছে? স্থায়িত্ব অনুসারে। হ্যাঁ, আচ্ছা, স্থায়িত্ব অনুসারে সম্পদকে আমরা কটা ভাগে ভাগ করছি? 2 ভাগে ভাগ করছি। স্থায়িত্ব অনুসারে সম্পদকে আমরা কটা ভাগে ভাগ করছি? আচ্ছা, স্থায়িত্ব মানে জানো তোমরা? স্থায়িত্ব মানে সম্পদটা কতদিন টিকবে, কতদিন সম্পদটা আমাদের পরিবেশে টিকবে বা আমাদের পৃথিবীতে থাকবে, সেটার উপর ডিপেন্ড করে বা স্থায়িত্ব অনুসারে আমরা সম্পদকে আবার 2টো ভাগে ভাগ করলাম। দেখো, কটা ভাগে ভাগ করেছি? 2টো ভাগে। 1 নম্বর ভাগটার নাম কি? অবাধ সম্পদ বা স্থায়িত্ব অনুসারে সম্পদকে আমরা 2টো ভাগে ভাগ করলাম। একটা ক্ষয়িষ্ণু, অক্ষয়িষ্ণু সম্পদ, একটা একটা নাম বললাম ক্ষয়িষ্ণু সম্পদ। অক্ষয়িষ্ণু সম্পদ একটা, আর এটা কি ক্ষয়িষ্ণু সম্পদ। অক্ষয়িষ্ণু সম্পদ আর এটা কি বললাম? ক্ষয়িষ্ণু সম্পদ, তাই তো? এবার আমাকে জানতে হবে অক্ষয়িষ্ণু। প্রথমে যেটা বললাম কি অক্ষয়িষ্ণু সম্পদ, তাই তো? অক্ষয়িষ্ণু বলতে যেগুলো কি ক্ষয় হবে না, যে সমস্ত সম্পদের কি হবে? ক্ষয় হবে না। ধরো পৃথিবীতে কিছু সম্পদ রয়েছে যে সম্পদগুলো কিন্তু পৃথিবী থেকে ভবিষ্যতে শেষ হবে না, বা যে সমস্ত সম্পদ ব্যবহারের ফলে মানুষের কোনো ক্ষতি হবে না বা পরিবেশের কোনো ক্ষতি হবে না, তুমি যতই ব্যবহার করো কিন্তু তুমি শেষ করতে পারবে না, আনলিমিটেড আছে। যেমন ধরো সূর্যের আলো। আমি কি বললাম? একটা নাম লিখলাম সূর্যের আলো বা সূর্যালোক। আচ্ছা, সূর্যালোক যে লিখলাম, তুমি সূর্যালোকে বা সূর্যের আলো তুমি শেষ করতে পারবে? হ্যাঁ, তুমি কি সূর্যের আলো শেষ করতে পারবে?
তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি, এটা দেখো অক্ষয়িষ্ণু, যেটা ক্ষয় করা যাবে না বা ধ্বংস হবে না বা শেষ হবে না। সূর্যের আলো তুমি শেষ করতে পারবে? যদিও সূর্যের এখন আর মাত্র 500 কোটি বছর আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু সূর্যের আলো আমরা যতদিন বেঁচে আছি, অর্থাৎ মানুষ যতদিন আছে, সূর্যের আলো কিন্তু ততদিন থাকবে না, শেষ হবে না, তাই থাকবে, তাই তো নাকি? শেষ করতে আমরা পারবো না। যেমন ধরো প্রবাহমান সম্পদ, অর্থাৎ যে সম্পদ ধরো কন্টিনিউয়াস চলতেই থাকবে, শেষ করতে পারে না। যেমন সূর্যের আলো বললাম, তারা বলতে পারি, আমি আরেকটা বললাম, ধরো উদাহরণ বললাম, ধরো বললাম বায়ু প্রবাহ, জলপ্রবাহ, ভূতাপ। তাহলে যে বায়ু শক্তি, এই যে সূর্যালোকের আলো বলছে, সূর্যালোক থেকে কি তৈরি করতে পারি? সৌরবিদ্যুৎ তৈরি করতে পারি। বায়ু প্রবাহ থেকে বায়ু শক্তি তৈরি করতে পারি আমরা, আর জলপ্রবাহ থেকে জলবিদ্যুৎ তৈরি করতে পারি, আর ভূতাপ শক্তি থেকে কি তৈরি করতে পারি আমরা? ওটা থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। তাহলে এই যে আমরা লিখছি সূর্যালোক, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, ভূতাপ শক্তি, এই ভূতাপ, এগুলো থেকে যে আমরা সম্পদ পাবো, এই সম্পদগুলো কিন্তু আমরা ভবিষ্যতে বা আমরা শেষ করতে পারবো না। পারবো কি? এগুলো কিন্তু একদম স্টেবল, শেষ হবে না। এবার যদি এখানে চলে আসে গুচ্ছিত সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ, যে সমস্ত সম্পদ, এখানে একটা জিনিস, এখানে আছে অক্ষয়িষ্ণু, প্রবহমান, অবাধ সম্পদ, আর এখানে একটা টার্ম লেখা যায় পুনর্ভব সম্পদ বলে এটা আছে। কি লিখলাম? পুনর্ভব সম্পদ মানে হচ্ছে প্রবহমান সম্পদ, অর্থাৎ যেই সম্পদ শেষ হওয়ার মুহূর্তে এসেও কিন্তু শেষ হবে না। ধরো একটা উদাহরণ দিলাম আমি, মাছ বা মৎস্য, কি নাম লিখলাম? মাছ। তুমি সমুদ্র থেকে মাছ শেষ করে দিতে পারবে? একটা সময়তে গিয়ে যখন মাছ শেষ হবে, তখন আমরা কিন্তু আবার মাছের যে চারাপোনা হোক বা মাছের যে ডিম, সেগুলো দিয়ে কি আবার সমুদ্রে কি মাছের রিকভার করতে পারবো। তাহলে মাছকে আমরা কি বলতে পারি? পুনর্ভব সম্পদ, মানে পুনরায় আমি কি ফিরে আনতে পারবো, ফিরিয়ে আনতে পারবো। কিন্তু তুমি যদি ধরো কল্পনা করো, ধরো পৃথিবী থেকে জল শেষ হয়, ধরো এটা কি মাছ উদাহরণ দিলাম নাকি, ধরো কয়লা পৃথিবীতে লিমিটেড আছে, কয়লা যদি পৃথিবী থেকে শেষ হয়ে যায়, কয়লা আমি ফিরিয়ে আনতে পারবো? তাহলে এখানে যেমন লেখা আছে গুচ্ছিত সম্পদ। কি সম্পদ? গুচ্ছিত সম্পদ। পৃথিবীতে কিছু পরিমাণ সম্পদ রয়েছে, যে সম্পদগুলো রয়েছে একটা নির্দিষ্ট লিমিট পরিমাণ রয়েছে। যেমন ধরো আমি বললাম কয়লা, লিখলাম খনিজ তেল, আর দুটোই লিখলাম কয়লা, খনিজ তেল। এবার তোমরা বলো, আগামী 50 বছর বা 100 বছরের মধ্যে দেখবে আমাদের পৃথিবীতে দেখবে, বা বিশেষ করে আমাদের ভারতবর্ষে দেখবে কয়লা নেই, শেষ হয়ে গেছে। আমাদের পৃথিবীতে যে কয়লা উত্তোলন করি মাটির নিচ থেকে, সেই কয়লা তো আমাদের ভারতে বা পৃথিবীতে লিমিটেড পরিমাণে তো আছে নাকি? না, অবাধ প্রচুর আছে। আছে কি? একটা নির্দিষ্ট পরিমাণই রয়েছে, গুচ্ছিত অবস্থায় রয়েছে। যে পরিমাণ সম্পদ রয়েছে, ধরো আমার আমার কাছে কয়লা আছে 100টা, 100 ইউনিট আমার কাছে কয়লা আছে। এই পৃথিবীতে যতদিন থেকে মানুষ সভ্যতা সৃষ্টি হয়েছে, এই 100 ইউনিট থেকে আমরা খরচ করে, ধরো আমি 70 ইউনিট ধরো আমি খরচ করে ফেলেছি কয়লা, ঠিক আছে? আর তাহলে কতটা বাকি আছে? 30 ইউনিট। এই 30 ইউনিট আমরা আর আগামী কত দিনের মধ্যে শেষ করে দেবো? আগামী 50 বা 100 বছরের মধ্যে আমরা কয়লা শেষ করে দেবো। তারপরে আর কয়লা থাকবে কি? তারপরে পৃথিবীতে কয়লা থাকবে না। এই যে খনিজ তেলও তাই, খনিজ তেল পৃথিবীতে কি আছে? লিমিটেড পরিমাণে নাই, না বেশি পরিমাণে কয়লা রয়েছে? এই খনিজ তেল বেশি পরিমাণে রয়েছে কি? একটা লিমিটেড পরিমাণে তো খনিজ তেল রয়েছে, তার চেয়ে বেশি তো না। তাই আমরা খনিজ তেল যেটা বলছি যে লিমিটেড পরিমাণে রয়েছে, সেটাও কিন্তু আমরা অতিরিক্ত ব্যবহার করলে কি ভবিষ্যতে গিয়ে শেষ হয়ে যাবে। এই যে খনিজ তেলের বা আমাদের পেট্রোল, ডিজেল এত দিনের দিন দাম বাড়ছে কেন? কারণ এই পেট্রোল, ডিজেল এটা কি, এটা বেশি আনলিমিটেড আছে কি নাকি? সূর্যের আলোর মতো আছে? একটা নির্দিষ্ট লিমিট পরিমাণিত আছে নাকি? তারপরে গিয়ে তো খনিজ তেল বা কয়লা শেষ হয়ে যাবে। তাই এগুলোকে গুচ্ছিত, মানে আমাদের মধ্যে পার্থক্য। এটাতে পরিবেশের ক্ষতি করবে এই সম্পদ, এই যে অবাধ সম্পদ, এটা ভবিষ্যতে শেষ হবে না। এটা কি শেষ হবে? পরীক্ষাতে দেখবে এই দুটোর পার্থক্য, দেখবি পরীক্ষাতে দেখবে বারবার পড়ে। বোঝা গেছে দুটো? হ্যাঁ, পারা যাবে? আচ্ছা, নেক্সট চলো। তোমরা অনেকটা বুঝতে পারবে সর্বত্র প্রাপ্ত মানে কি। সর্বত্র প্রাপ্ত মানে যে সম্পদগুলো পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই পাওয়া যায়,
তুমি পৃথিবীর যে কোণাতেই যাও প্রায় সব জায়গাতেই পাবো। যেমন ধরো আমি বললাম সূর্যের আলো, সূর্যের আলো, তুমি বলো পৃথিবীর সব জায়গাতে প্রায় পাওয়া যাবে না সূর্যের আলো? মাটি সব জায়গাতে পাবা না? জল সব জায়গাতে পাবা না? তাহলে যে সমস্ত সম্পদগুলো আমরা সমস্ত জায়গাতেই পাবো, পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে আমরা পাবো, সেই সম্পদগুলোকে আমরা কি বলবো? বলবো সর্বত্র প্রাপ্ত সম্পদ। যে সম্পদগুলো আমরা পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়েই পাবো সেগুলোকে আমরা কি বলবো? সর্বত্র প্রাপ্ত কি সম্পদ বলবো? সর্বত্র প্রাপ্ত সম্পদ। আর যে সম্পদ তারপরে যেটা আছে কি আছে বলতো? সহজলভ্য সম্পদ। সহজলভ্য সম্পদ অর্থাৎ যে সম্পদগুলো খুব সহজেই পাওয়া যাবে, যেমন মাটি, তাই তো, জল, এই আগের মতোই, তাই তো। যে সম্পদগুলো সহজেই সব জায়গাতে পাবো সেগুলো কৃষিজমি, জল, মাটি। আর পরীক্ষাতে সব চাইতে যেটা পড়ে এই দুটো, দুষ্প্রাপ্য সম্পদ আর অদ্বিতীয় সম্পদ, পরীক্ষাতে বারবার পড়ে। দুষ্প্রাপ্য সম্পদ যেমন হচ্ছে কি টিন, ম্যাঙ্গানিজ, তাই তো। এখানে সোনা লিখা যেতে পারে। হ্যাঁ, দুষ্প্রাপ্য সম্পদ মানে কি বলতো? যে সমস্ত সম্পদগুলো পৃথিবীতে পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায়, তাই তো নাকি? সেই সম্পদগুলোকে আমরা বলি দুষ্প্রাপ্য সম্পদ। যেমন ধরো আমি লিখেছি সোনা। সোনা পৃথিবীতে প্রায় সব জায়গাতে আছে তো নাকি? হ্যাঁ, সোনা পৃথিবীতে পাওয়া যায় তো নাকি? পাওয়া যায় কিন্তু দুষ্প্রাপ্য, খুব কম পাওয়া যায়, যে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন আমি বললাম ধরো কৃষি জমি প্রায় সব জায়গাতেই তুমি বেশিরভাগ পেয়ে যাবা, বা আমি বললাম জল প্রায় সব জায়গাতেই পেয়ে যাবা, মাটি পেয়ে যাবা। কিন্তু এই যে সোনা হোক, তাহলে সোনা তুমি সব জায়গাতে পাবা কি? এটা দুষ্প্রাপ্য বিষয়। বলে না এই জিনিসটা তো আমার লাগবে না, ওটা তুই পাবি না, ওটা দুষ্প্রাপ্য, মানে পাওয়াই যাবে না, এরকম ব্যাপার। সোনা কি পাওয়া যায় না? যায়, কিন্তু কম পরিমাণে পাওয়া যায়, তাই তো। কিন্তু কি পাওয়া যায় কম পরিমাণে পাওয়া যায়। তারপরে আছে কি অদ্বিতীয়, ম্যাঙ্গানিজ, সোনা, টিন, এগুলো তো আছে। টিন পরীক্ষাতে বারবার পড়ে, টিন কোন সম্পদের উদাহরণ? তখন তোমাকে বলতে হবে দুষ্প্রাপ্য সম্পদ। দেখবে পরীক্ষাতে টিন কোন সম্পদের উদাহরণ, তোমাকে বারবার বলতে হবে কি? দুষ্প্রাপ্য সম্পদ। কি? দুষ্প্রাপ্য সম্পদ, তাই তো। তারপরে আছে কি অদ্বিতীয় সম্পদ, তাই তো। অদ্বিতীয় সম্পদ মানে শুধুমাত্র পৃথিবীতে একটা জায়গাতেই পাওয়া যায়, আর বিকল্প কিছু নাই। একটা জায়গাতেই পাওয়া যাবে, যেটা পাওয়া যাবে সেটা ওই জায়গা ছাড়া কোথাও পাওয়া যাবে না। অদ্বিতীয় মানে দ্বিতীয় আর নাই, একটাই। সেই সম্পদকে বলবো কি আমরা? অদ্বিতীয় সম্পদ। যেমন ধরো ক্রয়োলাইট, না লিখা না দেখো, ক্রয়োলাইট, হ্যাঁ আছে না? কোথায় আছে ক্রয়োলাইটটা? কোথায় পাওয়া যায়? গ্রিনল্যান্ডের ক্রয়োলাইট। আর গ্রিনল্যান্ডের ক্রয়োলাইট বাদ দিয়ে, গ্রিনল্যান্ড বাদ দিয়ে আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না ক্রয়োলাইট। কোথায় আছে? গ্রিনল্যান্ডের ক্রয়োলাইট। তারপর আমরা একটা বলতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় রয়েছে? এটা মেটাল। আচ্ছা, রয়্যাল সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগারটা বললাম, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আর কোথাও পাওয়া যায় না, সুন্দরবনই পাওয়া যায়। তা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা কি বলছি? অদ্বিতীয় সম্পদ।